হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? আইসিটি অধ্যায় 4 এর সিকিউ এমসিকিউ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ওকে। আইসিটি অধ্যায় 4 এর সিকিউ এবং এমসিকিউ ক্লাসে সবাইকে সুস্বাগতম। অনেকদিন ধরে এই সিকিউ এবং এমসিকিউ এর শীটটা বানাচ্ছিলাম। তোমরা জানো আমাদের কম্প্যাক্ট সিরিজ বইয়ের কাজ চলতেছে 26 ব্যাচের জন্য আইসিটি। তো সেই কম্প্যাক্ট সিরিজ বইয়ের চতুর্থ অধ্যায় বইয়ের কাজটাও চলতেছিল। তো মোটামুটি গতকালকে কমপ্লিট হয়েছে। তো আজকে তোমাদেরকে আমি সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস শীটটা দিয়ে দিব। জাস্ট আগামী 7 দিনের মধ্যে এইখানে যে কয়েকটা সৃজনশীল আমি দেখাইছি এবং যে কয়েকটা এমসিকিউ আছে জাস্ট নিজে একবার কমপ্লিট করবা। দেখবা এর বাইরে কিচ্ছু নাই, এর বাইরে কিচ্ছু নাই। আজকে ক্লাসটা মেইনলি ক্লাস না, তোমাদেরকে বাড়ির কাজ দিব। কারণ 7টা ক্লাস যারা করছো এখানে প্রত্যেকটা প্রশ্ন তুমি নিজে নিজে সলভ করতে পারবা। যদি নিজে নিজে নাও পারো সলিউশন দেখলে বুঝে যাবা। আর এসটিএমএল এর একটা মজার জিনিস হচ্ছে নিজে নিজে পড়লেও বুঝে যাবা এখানে কি বলছে। কারণ প্রত্যেকটা ট্যাগ, প্রত্যেকটা অ্যাট্রিবিউট তুমি যেই নামটা চিন্তা করবে এই নামটাই থাকে, তাই না? আচ্ছা, হ্যাঁ আমি ভালো আছি। তোমরা কেমন আছো বলো? কাজী তৌফিক আহমেদ, তানজিম হাসান। আচ্ছা ভাই, আপনার লেকচার গুলো করার পর কি বই পড়ার দরকার আছে এমসিকিউ এর জন্য? এমসিকিউ এর জন্য একবার একটু বই, একটা বই পড়লে তো ভালো। শোনো, এমসিকিউ এর তো আসলে শেষ নাই। এমসিকিউ 25-এ 25 তুমি যদি পাইতে চাও তাহলে অবশ্যই যত বেশি পড়বা তত ভালো। কারণ এমসিকিউ এ 25-এ 25টা কি ডিরেক্ট কমন পড়বে এটা বলা যায়? যদিও আমি আজকে এমসিকিউ শিটটা দিব, এই এমসিকিউ শিটে যতগুলো এমসিকিউ আছে সবগুলো তুমি যদি ভালো মতো কমপ্লিট করো আশা করা যায় এর বাইরে কিছু আসবে না। কিন্তু জ্ঞানমূলক বা মুখস্থ নির্ভর প্রশ্ন যদি কোনোটা চলে আসে তাহলে তো আসলে ভাই 100% সিউরিটি দেওয়া সম্ভব না এমসিকিউতে। তো ওটা নিজ দায়িত্বে তুমি যত বেশি সিরিয়াস স্টুডেন্ট তোমার উচিত হবে আরেকটু বেশি এফোর্ট দেওয়া। হ্যাঁ, আচ্ছা, আমি ভালো আছি। ঠিক আছে। কম্প্যাক্ট সিরিজ বই কবে আসবে? নভেম্বরের 10 থেকে 15 এই তারিখের মধ্যে চলে আসবে। ফার্স্ট পেপার বইগুলা এখন প্রিন্টিং এ আছে। সেকেন্ড পেপারের বইগুলা নভেম্বরের ফার্স্ট উইকে আমরা প্রিন্টিং শুরু করব। তো ধরে রাখতে পারো নভেম্বরের 15 তারিখের মধ্যে চলে আসবে যারা 26 ব্যাচের আছো। ঠিক আছে। আচ্ছা, চ্যাপ্টার 3 এর রিটেন এক্সাম শুক্রবারে গ্রুপে পোস্ট দিয়ে দেওয়া হয়েছে, দেখছো? যারা যারা, আচ্ছা আমাকে বলো আগে, চ্যাপ্টার 3 এর এক্সামে কে কত পাইছো? যারা যারা লাইভ ক্লাস করতেছো কে কেমন করছো? রিটেনের জন্য কে কে সিলেক্ট হইছো? রিটেন পরীক্ষাটা শুক্রবারে নিব, শুক্রবার রাত 9টায়। বলো কে কে সিলেক্ট হইছো? এই যে সৈয়দ মোয়াজ সিলেক্টেড হইছো, ভেরি গুড, অ্যাপ্রিসিয়েটেড। মারিয়া বলছে আমি দেই নাই এক্সাম। কেন দেও নাই কেন? এখনো তৃতীয় অধ্যায় কমপ্লিট হয়নি। সঞ্জিদা বলছে আমার ওয়েবে ক্লাস করতে সমস্যা হয়। সঞ্জিদা, অসুবিধা হলে আমাদের এসসিএস পেজে মেসেজ দিবা। এসসিএস যে পেজ সেখানে মেসেজ দিয়ে জিজ্ঞেস করবা বা তোমার সমস্যা কথা জানাবা, ওরা তোমাকে হেল্প করবে। সৈয়দ মোয়াজ বলছে 265 পাইছি, ভেরি গুড, ওকে। সঞ্জয় বলছে 124তম। হ্যাঁ 124তম ভালো, খারাপ না, মন খারাপ করার কোনো কারণ নাই। ফারজানা অন্তর বলছে 205, 205 ভালো। 180-এর বেশি যারা পাইছো খুবই ভালো পাইছো, অসুবিধা নাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। তো দেখো মারিয়া বলছে ডেঙ্গু হয়েছিল, আচ্ছা এই জন্য পরীক্ষা দিতে পারো নাই, অসুবিধা নেই, রেস্ট নাও, কোনো অসুবিধা নেই। আগে আমাকে বলো কারা কারা আমি যে আইসিটি চ্যাপ্টার 4-এ 7টা ক্লাস নিছি, 7টা ক্লাসই কমপ্লিট করছো একটু বলো তো। 7টা ক্লাসই কমপ্লিট করছো কে কে একটু বলো। 7টা ক্লাসে যা যা পড়াইছি বোর্ড পরীক্ষার সৃজনশীলে এগুলার বাইরে কিছু আসে না, এগুলার মধ্যেই তুমি অ্যান্সার করতে পারবা। তবে তুমি যেই বই ফলো করো না কেন বইয়ের মধ্যে দেখবে এক্সট্রা অনেক কিছু আছে, সেগুলো তুমি এমসিকিউ এর জন্য বা ক খ এর জন্য পড়বা। মানে আমি 7টা ক্লাসে, খেয়াল করে দেখো, 7টা ক্লাসে কিন্তু পুরা জিনিসটা সামারাইজ করে দিছি বোর্ড পরীক্ষার জন্য যতটুকু দরকার। এরপরে তোমার কাজ হবে একটা বই ভালো মতো কমপ্লিট করা। কারণ বইয়ের মধ্যে কিছু এক্সট্রা ইনফরমেশন আছে যেগুলো জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে অথবা মুখস্থ নির্ভর এমসিকিউতেও আসতে পারে, এগুলা একটু রিডিং করে নিতে হবে। এখন বিশেষ করে সবাই যেটা বেশি নিয়ে টেনশনে আসো এমসিকিউ, এই এমসিকিউ নিয়ে টেনশনে আসো, খেয়াল করে দেখো তোমাদের জন্য এটা সৃজনশীল। এই যে এমসিকিউ দেখো, এই যে এমসিকিউ এটা আমাদের কম্প্যাক্ট সিরিজ বই আমরা যে কাজটা করতেছি দেখো একদম পারফেক্টলি তোমাদেরকে এটা দিচ্ছি। যদি ভালো মতো পড়ো এর বাইরে কিচ্ছু লাগবে না। দেখা যায় নাকি সাদা? দেখা যায় না, একটু ওয়েট দাঁড়াও, আমি ব্রাইটনেসটা একটু কমাই দিই, ব্রাইটনেসটা একটু কমাই দিই। এই তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? সাদা স্ক্রিন তো দেখা যায় না। দাদা একটা বই সাজেস্ট করেন। দেখো বই মাহবুব স্যারের বই অথবা মুজিব স্যারের বই যে কোনো একটা নিলেই হবে।
তুমি মাহবুব স্যারের বই অথবা মুজিব স্যারের বই, যে কোনো একটা, এই দুইটা বই বেশি চলে। তোমার কলেজে যে বইটা ফলো করে তুমি ওইটা নিতে পারো, এটা নিলেই হলো। আচ্ছা এখন দেখো, সবচেয়ে বেশি সমস্যা যেটা তোমাদের, মানে যেটা নিয়ে তোমরা টেনশন করো, যে এমসিকিউ। তো এমসিকিউ এ কেমনে সবগুলো টাইপ কমন ফেলানো যায়? তো কমন ফেলানোর জন্য আমি যে কাজটা তোমাদেরকে করে দিছি, দেখো এই যে এখানে এমসিকিউ শিটটা আজকে ক্লাসের পর ওয়েব অ্যাপে এটা আপলোড হবে। কোথায় পাবা? ওয়েবসাইটে পাবা। এই এমন কেউ আসো যে ওয়েব অ্যাপে লগ ইন করতে পারো না? এরকম কেউ যদি থাকো যে ওয়েব অ্যাপে লগ ইন করতে পারো না, অবশ্যই এসিএস পেজে মেসেজ দিবা। মেসেজ দিয়ে বলবা তোমার কি সমস্যা, ওরা তোমাকে বুঝাই দিবে, একদম প্রয়োজনে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে হলেও বুঝাই দিবে। আচ্ছা, তো এটা আজকে ক্লাসের পর ওয়েব অ্যাপে পেয়ে যাবা, ওয়েবসাইটে। তো এখন খেয়াল করে দেখো, আমি যে এই কাজটা করছি, প্রত্যেকটা টাইপ বাছাই করে খুব বেশি এমসিকিউ না। আগে বলো 200 কম 100 কতগুলো জানি ছিল, 70টার মধ্যে 176টা। এই 176টা এমসিকিউ কে কে সলভ করবা? আমি এমন ভাবে ব্যাখ্যা লিখছি, নিজে না বুঝলে ব্যাখ্যা দেখলেই বুঝে যাবা। এই 176টা দেখো, এখন আজকে ক্লাসে ভাই ধরে ধরে 176টা এমসিকিউ তো সলভ করার দরকার নাই। 176টা এমসিকিউ এর মধ্যে তুমি নিজেই পারে ফেলবে 120-30টা। বাকি যে কয়েকটা থাকবে, ধরো 40-50টা, ওগুলা ব্যাখ্যা দেখলে তুমি বুঝতে পারবা, এবং সবগুলো টাইপ কভার করা আছে। শোনো, যারা টেনশন করতেছো যে ভাইয়া এমসিকিউ সবগুলো টাইপ কভার হয়েছে কিনা, কারণ ক্লাসের মধ্যে তো আর সকল টাইপ কভার করে এমসিকিউ নিশ্চয়তা দেওয়া সম্ভব না। তো এখানে আমি সবগুলো টাইপকে অ্যানালাইসিস করে 176টা এমসিকিউ বাছাই করছি, যে এই 176টা এমসিকিউ তুমি যদি সলভ করো, তুমি কনফিডেন্ট থাকতে পারবা নিজের উপর যে এই অধ্যায়ের সবগুলো টাইপের এমসিকিউ আমি পারি। এরপরে কিছু জ্ঞানমূলক বা এমসিকিউ যেগুলো মুখস্থ নির্ভর, ওগুলা কেমনে পারতে হবে সেটা পারার জন্য দেখো আমি এই ব্যাখ্যাগুলো কেমনে লিখছি একটু দেখো, তুমি একদম আশ্চর্য হয়ে যাবা যে ভাই এত সুন্দর করে ব্যাখ্যা লিখছেন, অনেক ধন্যবাদ। খেয়াল করে দেখো, ধরো ওয়েব পেজ কি? এই ওয়েব পেজ কি? একটা ওয়েব ডকুমেন্ট। তো এটার সংজ্ঞা দেওয়া আছে এবং রিলেটেড ইনফরমেশন দেওয়া আছে, এবং এটার লেআউট কে বলে টেমপ্লেট। ওয়েবসাইটের একদম প্রথম পৃষ্ঠাকে বলে হোম পেজ। দেখো রিলেটেড যতগুলা এমসিকিউ থাকতে পারে, দেখো সবগুলোর ব্যাখ্যা চমৎকার ভাবে দেওয়া আছে। তারপরে টিম বার্নার্স লির সাথে সম্পর্কযুক্ত, খেয়াল করে দেখো একদম চমৎকার ভাবে। উনি তো গুগলের জনক না, ডব্লিউ এবং এমআইটি অধ্যাপক, কথা সত্য। এসটিএম ও জেনেভার সান, কথা সত্য। 2 নাম্বারটা বাদ। তো এখানে আমরা দেখো এই যে ব্যাখ্যা সহ দিয়ে দিছি। তিনি কত সালে এসটিএমএল আবিষ্কার করেন? দেখো এই যে জ্ঞানমূলক, তোমরা যে জিনিসগুলো নিয়ে সবচেয়ে বেশি প্যারা খাও, যে ভাইয়া এই জ্ঞানমূলক প্রশ্নগুলো যদি চলে আসে আমি তো কেমনে পারবো মুখস্থ, মানে কতটুকু পড়লে আমি বুঝতে পারবো যে আমার সব খবর হয়েছে, এই জিনিসটা এখানে করা হয়েছে। তারপরে এখানে দেখাই, দেখো এই যে এখানে এমসি করে দেখো 6 নাম্বার, সব একবারে গুছিয়ে দিছি ভাই। এখন তোমার কাজ খালি পড়া। দেখো এইচটিটিপি এটার পূর্ণরূপ কি? পরীক্ষায় আসে, আমরা জানি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখন এই সিমিলার টাইপের প্রশ্ন দেখো যেগুলো বোর্ডে আসে, দেখো সবগুলো আমি ব্যাখ্যা দিয়ে দিছি। দেখো এই যে এইচটিটিপি এটা আসছে কুমিল্লা বোর্ড 16তে এমসিকিউতে আসছে। আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এটা আসছে দিনাজপুর 17। ডিএনএস ডোমেন নেম সিস্টেম এটা আসছে 17তে। তারপর সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিটস। বুঝতেছো? তার মানে এখন কথা হচ্ছে ভাই এই 4টা বোর্ডে আসছে, বাকিগুলো আসে নাই। তো তোমার কি শুধু এই 4টা শিখলে হবে? বাকিগুলো কি বোর্ডে আসতে পারে না? বলো। প্রথম 4টা বোর্ডে আসছে, তুমি কি শোনো, এই মুখস্থ নির্ভর প্রশ্ন এগুলা কি শুধু বোর্ডের গুলা পড়লে এনাফ না? শুধু বোর্ডের গুলা পড়লে জীবনেও মুখস্থ নির্ভর এমসিকিউ এনাফ না, যে কোনোটা যে কোনো বছর চলে আসতে পারে। তো এই জন্য দেখো এই রিলেটেড আরো যতগুলো দরকার সবগুলা দেখো এখানে ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে। তো আমি কিন্তু গুছিয়ে দিছি। দেখো ভাইয়া, তোমাকে কোনো কিছুই কিন্তু ডিরেক্ট এখানে এইভাবে কমন ফেলাই দেওয়া যাবে না, একদম হুবহু কমন ফেলাই দেওয়া এমসিকিউ খুবই টাফ। তো তুমি জাস্ট আমি তোমাকে গুছাই দিছি, এখন তুমি ভালো মতো রিডিং করবা। এরপরে খেয়াল করে দেখো, ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি? আইপি অ্যাড্রেস। দেখো এই প্রত্যেকটার ব্যাখ্যা চমৎকার ভাবে আমরা এখানে করে দিচ্ছি। এখন তোমার কাজ খালি পড়া, তোমার কাজ এখন খালি কি এই শীটটা থেকে এমসিকিউ সবগুলা পড়ে ফেলা, এবং প্রত্যেকটা ব্যাখ্যা তোমরা দেখবা যে এই যে দেখো চমৎকার ভাবে টপ লেভেল ডোমেন নেম, এটার ব্যাখ্যার মধ্যে দেখো যতগুলো টপ লেভেল ডোমেন আছে, প্রকৃতি, উদাহরণ সবকিছু কিন্তু আমরা একদম একসাথে করে দিছি। তো এমসিকিউ নিয়ে যারা টেনশন আছে, স্বাভাবিকভাবে টেনশন হয় স্বাভাবিক। তো খেয়াল করে দেখো এই যে ব্যাখ্যাগুলো দেখো, ইমেল ঠিকানার ডোমেইন নামের সর্বশেষ অংশ টিএলডি, টপ লেভেল ডোমেইনের পূর্ণরূপ হলো টপ লেভেল ডোমেইন, তো জানি। তারপরে দেখো এই যে একটা উদাহরণ, এটার মধ্যে টপ লেভেল ডোমেইন কোনটা? যে .com, তারপরে কান্ট্রি কোড .bd, তারপরে ডোমেইন নেম এই পুরাটা, প্রথমটা হচ্ছে প্রোটোকল, তারপরে তো বাকিটা এইটা ফাইল এক্সটেনশন, এটা ডিরেক্টরি পাথ। এটা জাস্ট তুমি জাস্ট দেখলেই বুঝে যাবে। বুঝতেছো? ওকে, ঠিক আছে। তো এইভাবে তুমি যদি এই এমসিকিউ গুলা সলভ করো ভাইয়া, দেখো আমি এই ক্লাসে ধরে ধরে এমসিকিউ সলভ করানোর পক্ষে না, ওইগুলা ওই পরীক্ষার আগে যারা ধরো ওয়ান শট ক্লাস করতে চায় তাদের জন্য। এখন তোমাদের হাতে অনেক সময়, তোমরা প্রত্যেকটা ব্যাখ্যা পড়বা, প্রত্যেকটা প্রশ্ন কি চাইছে ভালো মতো পড়বা, তারপরে অপশন গুলা দেখবা, ব্যাখ্যাটা পড়বা, এবং এইচটিএমএল এর সুবিধা হচ্ছে তুমি ব্যাখ্যাগুলা দেখলে নিজে বুঝে যাবা আসলে, কারণ এই ভাষাটা এমন একটা ভাষা যেটা খুবই ইউজার ফ্রেন্ডলি। তুমি রিডিং পড়তে পড়তে বুঝে যাবা যে এখানে ঘটনা
কি বলছে বুঝতে পেরেছো? এই যে দেখো, তারপরে এই যে আরেকটা প্রশ্ন, মানে ধরো ইউটিএফ এর পূর্ণরূপ কি, দেখো উত্তর দেওয়া আছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। তারপরে কোনটা সবচেয়ে বেশি মানে জনপ্রিয়, ইউটিএফ 8। তারপরে বাংলাদেশি বাংলা রিজন কোড হলো বিএনপি। এগুলো কিন্তু মুখস্থ, দেখো এই যে। এখন ভাই এইটা তুমি যদি মুখস্থ না করে, মুখস্থ করার মানে এটা কি কমন ফেলানো সম্ভব? দেখো ধরো বাংলাদেশি বাংলার রিজিয়ন কোড গুলো, এইগুলো যদি মুখস্থ না করো কিন্তু তাহলে ভুল করে ফেলবা। এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এগুলা কই পাবো? এগুলা ওয়েবসাইটে দিয়ে দিব আজকে ক্লাস শেষে। আজকে ক্লাস শেষে ওয়েবসাইটে দিয়ে দিব ভাইয়া। আচ্ছা, মাহিনুল বলছে 176 পাইছি। 176 ভালো, অসুবিধা নাই। ঠিক আছে দাদা, আমাদের আইসিটি কয় মাস লাগবে? আর 3 মাস। তোমাদের আর 3 মাসের মধ্যে, মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে আশা করি, বা জানুয়ারির মধ্যে। জানুয়ারির মধ্যে আইসিটি শেষ হয়ে যাবে। তোমাদের ইমন ভাইয়া তো এই বৃহস্পতিবার থেকে প্রোগ্রামিং শুরু করবে, তোমরা দেখছো? দেখো নাই? শুরু করবে যে ইমন ভাইয়া প্রোগ্রামিং গ্রুপে পোস্ট দিয়ে দিছে তো ভাইয়া, রুটিনে দেখো নাই? আচ্ছা ঠিক আছে, তো এখন আমাকে বলো এই এমসিকিউ গুলা কয় দিনের মধ্যে সলভ করবা? আমরা যে চতুর্থ অধ্যায়ের মেগা এক্সাম নেবো, মেগা এক্সামে তো প্রথমে এমসিকিউ হবে। দেখো মেগা এক্সামের প্রথমে হবে এমসিকিউ, তারপরে রিটেন। এখন তোমরা বলো এই 176 এমসিকিউ ব্যাখ্যা সহ ভালো মতো সলভ করতে তোমার কয়দিন লাগবে? বলো তোমরা কয়দিন চাও? ভাইয়া ব্যাখ্যা সহ কিন্তু, কারণ পরীক্ষায় যে হুবহু এগুলা দিব তা কিন্তু না। ব্যাখ্যার মধ্যে রিলেটেড যা আছে ওইগুলো কিন্তু দিয়ে দিব। ব্যাখ্যার মধ্যে কিন্তু অনেক কাজ করা হয়েছে, দেখবা একটা প্রশ্নের ব্যাখ্যা আর একটা এমসিকিউ আছে। ধরো ফন্টের স্টাইল পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? স্টাইল। তো এই যে দেখো স্টাইল রিলেটেড, দেখো এখানে যে ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যা থেকে কিন্তু আরো এমসিকিউ দেওয়া হবে। ব্যাখ্যা থেকে আরো এমসিকিউ দেওয়া হবে। কাজেই ব্যাখ্যাগুলো এই যে দেখো এখানে কত সুন্দর করে দেখো, অ্যাট্রিবিউট, বর্ডারের বর্ণনা, উইথ, হাইট, অ্যালাইন, কল স্পেসিং, তারপরে আরো যা দরকার একদম সবকিছু সবকিছু এখানে দেওয়া আছে। দেখো মেইন ক্লাসে খেয়াল করে দেখো, মেইন ক্লাসে কিন্তু আমি এমসিকিউ টার্গেট করে পড়াইনি, কিন্তু বেসিক যতটুকু দরকার সব আমরা মেইন ক্লাসে ক্লিয়ার করে ফেলছি। এখন তুমি যদি খালি নিজে বাসায় রিডিং পড়ো, দেখো এখানে আরো কিছু ট্যাগ, তুমি দেখবা আরো কিছু ট্যাগ আছে যেগুলো আমি ক্লাসে দেখাই নাই, ওগুলো এমসিকিউতে আছে, বাট এখানে তুমি পড়লেই বুঝে যাবা। এই কালারের জন্য কি ইউজ করতে হবে, কালার, রেড করার জন্য রেড, গ্রিন করার জন্য গ্রিন অ্যাট্রিবিউট দিতে হবে, এগুলো তোমরা বুঝবা। এগুলা বেসিক জিনিসপত্র যা দরকার ছিল তা পড়াই ফেলছি, এখন তুমি এগুলা নিজেই বুঝবা। ওকে দাদা, বুকটা কই পাবো? বই এখনো লঞ্চ হয় না রে ভাই। কম্প্যাক্ট সিরিজ বই নভেম্বরের 10 তারিখের পর থেকে আশা করতেছি, মানে আশা করতেছি নভেম্বরের 10 থেকে 15 তারিখের মধ্যে রেডি হবে, এরপরে সেল শুরু হবে। রম্বস পাবলিকেশনের ওয়েবসাইট থেকে আইসিটি বই অর্ডার করতে পারবা। যখন সেল শুরু হবে জানাই দিব। এখনো রেডি হয়নি, প্রিন্টে আছে, ফার্স্ট পেপার গুলা প্রিন্টে আছে, সেকেন্ড পেপার গুলা, আইসিটি তো একটাই পেপার, আইসিটিটা নভেম্বরের 10-এর মধ্যে রেডি হয়ে যাবে। কিন্তু আমাদের 26-এর কম্প্যাক্ট সিরিজ বই ফার্স্ট পেপার, ফুল সেকেন্ড পেপার সব রেডি হলে পরে একসাথে সেল শুরু হবে, এই জন্য একটু লেট হচ্ছে। ঠিক আছে, তাই কয়দিন চাও বলো? কয়দিন চাও? 2 দিন, একজন বলছে 22 দিন, সর্বনাশ করছে। আচ্ছা মিনিমাম 1 সপ্তাহ দিব, 1 সপ্তাহ দিয়ে পরে মেগা এক্সাম নিব। এখন এটা গেলে এমসিকিউ। এখন সৃজনশীলে যেটা করছি দেখো, সৃজনশীলে একদম কম্প্যাক্ট ভাইয়া। এখন কথা হচ্ছে ভাই যে আমরা তো একাডেমিকে অনেক বেশি সময় আছে, তো আমরা কেন কম্প্যাক্ট ভাবে এত কম এমসিকিউ পড়বো? আরো বেশি পড়বো। হ্যাঁ ভাই, তোমার হাতে সময় আছে, তুমি যদি আরো বেশি পড়তে চাও, তোমার কাছে একটা বই আছে না, ওই বই থেকে সবগুলো পড়ো। আমি কিন্তু তোমাকে আটকাইতেছি না, একটু শোনো। তুমি যদি আমাকে বলো ভাইয়া আমার তো এখনো এইচএসসি লাইফ পড়া আছে, পুরাটাই আছে, বাকি আছে, তো আমি যদি আরেকটু বেশি প্র্যাকটিস করতে চাই কি করব? তুমি মুজিব স্যারের বই অথবা মাহবুব স্যারের বই অথবা তোমার কলেজে যে স্যারের বইটা পড়ায় ওই বই থেকে পুরো অধ্যায়টা একবার রিডিং করবা। কারণ বেশি পড়ার তো কোনো শেষ নেই। বেশি পড়া কি শেষ আছে কোনো? তুমি যদি চাও ভাই আমি বেশি পড়তে চাই, আমি কি তোমাকে আটকাবো? কে গোল দেয়? তুমি যদি বেশি পড়তে চাও আমি কি তোমাকে আটকাবো? আমি তো তোমাকে জীবনেও আটকাবো না। আমি তো তোমাকে বলবো আরো বেশি করে পড়ো, তাই না? কিন্তু ভাইয়া সবগুলা টাইপ কভার করার জন্য একটা সহজ বুদ্ধি, সবগুলো টাইপ কভার করার জন্য তোমাকে আমি একটা কি সহজ বুদ্ধি দিয়ে দিলাম, যে এখানে 176টা এমসিকিউর মধ্যে সবগুলো টাইপ আমি কভার করে দিছি, এবং ব্যাখ্যাগুলোতে রিলেটেড ব্যাখ্যাগুলো এমন ভাবে দিছি যে এই 176টা ব্যাখ্যা সহ পড়লে তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে আরে ভাই আমি এখন সবগুলা পড়ে ফেলছি, তার মানে আমার পরীক্ষায় আমি আশা করি পারবো। এই কনফিডেন্সটা দরকার, বুঝতে পারছো? আচ্ছা দাদা, আইসিটি থেকে অ্যাডমিশনের প্রশ্ন আসে না, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাতেও প্রশ্ন আসে না, মেডিকেলেও আসে না, আর ভার্সিটিতে জাহাঙ্গীরনগরে মনে হয় 3 নাম্বার থাকে, রাজশাহীতে 5 নাম্বার, এরকম। মানে মেইনলি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আইসিটি থেকে প্রশ্ন হয় না, মেডিকেল থেকে হয়, মেডিকেল হয় না। জাস্ট ভার্সিটি ভর্তি পরীক্ষায় 2 নাম্বার, 3 নাম্বার বা 4 নাম্বার এরকম প্রশ্ন থাকে, এবং সেগুলো খুবই সহজ সহজ প্রশ্ন। অ্যাডমিশনে আইসিটি নিয়ে এখন চিন্তা নেই। এখন বলো তো আমি তোমার জন্য সৃজনশীল প্রশ্ন কয়টা আনছি সবগুলো টাইপ কভার করে, বলো তুমি অনুমান করো। এই অধ্যায়ের সবগুলো টাইপ কভার করার জন্য দেখো আমি আবার বলতেছি, তোমাদের পড়াশোনাকে কিন্তু আমি বলতেছি না তুমি কমাই ফেলো, তোমাদের এখনো পর্যাপ্ত সময় আছে, ওই সময়টা তুমি পরবর্তীতে দেও। কিন্তু কথা হচ্ছে প্রথমে একটা সিস্টেমেটিক ওয়েতে সবগুলো টাইপ কভার করে যদি কম সংখ্যক সিকিউএ ভালো মতো অধ্যায়টা রিভিশন দিয়ে ফেলা যায়, তারপরে তুমি যত বেশি প্র্যাকটিস করো,
15টা। ভেরি গুড। মারিয়া তো অনুমান করে ফেলছে, আমি কি বলে দিয়েছিলাম নাকি? দেখো এখানে 15টা সৃজনশীল আছে উত্তর সহ। উত্তর সহ দেওয়া আছে, যদিও তুমি আগে উত্তর দেখবা না, আগে নিজে নিজে করার ট্রাই করবা। বাট দেখো এখানে টোটাল সৃজনশীল আছে এই অধ্যায়ে টোটাল সৃজনশীল আছে এই যে 15টা। এই যে 15 নম্বরটাতে চলে আসি দেখো। তো এই 15টা সৃজনশীল যদি সলভ করো, বোর্ড পরীক্ষায় এই টাইপগুলোর বাইরে আর কোনো প্রশ্ন হয় না। যেমন 15 নম্বরটা একটু দেখো, বোর্ড পরীক্ষায় এই টাইপগুলোর বাইরে আর কোনো প্রশ্ন হয় না। তুমি যদি এই 15টা ভালো মতো সলভ করতে পারো, এখন আমাকে বলো পরীক্ষায় ধরো হুবহু এই ম্যাথটাই আসছে, ম্যাথ না তো মানে এই টেবিলটা আসছে, ডাটাগুলো চেঞ্জ, তুমি পারবা না? ধরো যে এই টেবিলটা লিখতে পারবে, কোড লিখতে পারবে, ডাটা চেঞ্জ করে দিলেও তো পারবে, অসুবিধা নাই তো। তো একই টাইপের প্রশ্ন 15-20টা করবো, আমরা সলভ করবো, কিন্তু আগে সবগুলো টাইপ কভার করবো। তো এখানে 15টা সিকিউ আমি নিয়ে আসছি। দেখো আজকে ক্লাসটা আসলে ক্লাস না, তোমাদেরকে ভারী ক্লাস দিতে আসছি আমি। আগে নিজেরা পড়বা, তারপরে কোনো প্রবলেম থাকলে প্রয়োজন একটা প্রবলেম সলভিং ক্লাস নিবো। এই সিকিউ এমসিকিউ ক্লাসটা আমি এক সপ্তাহ পরে নিচ্ছি, কারণ কি এই যে এইগুলো রেডি হচ্ছিল না। এই আইসিটির বই আমরা এবারই প্রথম বানাচ্ছি, তো এই রকম কোয়ালিটির বই বানাইতে আমাদের প্রচুর টাইম লাগতেছে। তো এই জন্য চতুর্থ অধ্যায়টার সিকিউ এবং এমসিকিউ ক্লাসটা আমি প্রায় 2 সপ্তাহ পরে নিচ্ছি, যেটা রেডি হোক। এই সিকিউ এমসিকিউ ক্লাসের মধ্যে এসে সলভ করে দেওয়ার চাইতে তোমাদেরকে আমি কন্টেন্ট দিব, তুমি নিজে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা সবকিছু তোমার একদম ক্লিয়ার হয়ে গেছে। এই বই কি কিনতে পারবো? হ্যাঁ ভাইয়া পারবা, নভেম্বরের 10 তারিখের পর। বই যেহেতু বানাচ্ছি, তোমরা যাতে কিনতে পারো এই জন্যই তো বানাচ্ছি। বই কি লুকায় লুকায় আমি একলা পড়বো? হ্যাঁ নাফিজ আলম চৌধুরী, তুমি কি বলো? এগুলো বই বানায় কি আমি লুকায় লুকায় বই সব রাত্রেবেলা একা একা পড়বো? তোমরা কিনতে পারবে, এই জন্যই তো বই বানাচ্ছি। তোমরা তো মানিজ্জত মেরে লাইবা। দেখো ওয়েট, এখন শোনো, ধরো এই যে 15 নম্বর সৃজনশীলটা, বলো এটা কে কে পারবা? আগে দেখো নিজে নিজে পারবে কেন। দেখো এগুলা ক্লাসের মধ্যে সলভ করে দেওয়া কেন দরকার নেই, এই ক্লাসের মধ্যে সলভ করে দেওয়া কেন দরকার নাই, একটু দেখো। তোমাকে বলছে চিত্র একের HTML কোড লিখো, তবে সি লাল রঙের হবে। ওয়েট, আগে বলো এটা কোডটা লিখতে পারবা কিনা? লাল রঙের করার জন্য জাস্ট কালার দিলেই হবে, কালার এট্রিবিউট দিলেই হবে। ওয়েট, আগে বলো লাল রং পরে। ধরো তুমি লাল রং পারো না, আগে বলো এটা লিখতে পারবা কে কে? লিখতে পারবা কে কে? ক্লাসের মধ্যে পড়াইছি পাওয়ার কেমনে দিতে হয়, কে কে পারবা? যদি নাও পারো, ধরো তুমি পারতেছো না, সলভ দেওয়া আছে, তুমি সলিউশন দেখে দেখে ওয়েট, সলিউশন দেখে দেখে একবার প্র্যাকটিস করবা, সলিউশন দেখে দেখে প্র্যাকটিস করবা, খেয়াল করে দেখো তুমি লিখতে পারো। বলছে সি হবে লাল রঙের, সি হবে লাল রঙের, খেয়াল করে দেখো। বলো এই যে স্টাইল, এই মনে আছে কালার যদি আমি লাল দিতে চাই কি দিতে হবে? স্টাইল। খেয়াল করে দেখো, স্টাইল দিব কালার, এবং কালার দিয়ে কোলনের পরে রেড। মনে আছে এই অ্যাট্রিবিউট গুলা কিভাবে লিখতে হয়? কালার এটা হচ্ছে নাম, তারপরে কোলনের পরে রেড, এটা হচ্ছে মান। তুমি ভাই জাস্ট একটু দেখবা, খেয়াল করে দেখো কোন অংশকে কালারফুল করতে স্পেন, দেখো যেগুলো নতুন নতুন জিনিস একটু দেখো। তোমার সামনে কিন্তু সৃজনশীল গুলো সলভ করতে গেলে কিছু নতুন জিনিস আসবে, যে ভাই আপনি তো ক্লাসের মধ্যে স্পেন দেখান নাই, তাইলে তুমি কি এই নোটটা পড়ার একটু বলো। দেখো আমি কিন্তু তোমার জন্য যা কিছু দরকার সব রেডি করে দিছি ভাই, একটু শোনো। আচ্ছা এখানে শোনো, এখানে স্মল লেটার ক্যাপিটাল কিন্তু ম্যাটার করে না। শোনো, HTML এ স্মল লেটার ক্যাপিটাল লেটার ম্যাটার করে না। এখানে আসলে এটা সি স্মল লেটার হবে, এটা ক্যাপিটাল লেটার দেওয়া হয়েছে, মানে তুমি যখন টাইপ করবা এটা স্মল লেখা ক্যাপিটাল ডাজন্ট ম্যাটার, বাট সবসময় স্মলই লেখা ট্রাই করবে। একটু বলো। দেখো ভাইয়া যখন তুমি সৃজনশীল সলভ করতে যাবা, ধরো তোমাকে একটা কালার লিখতে বলছে, যে একটা নির্দিষ্ট বর্ণ বা নির্দিষ্ট লেটারকে কালার করতে বলছে, তো বলো এই নোটটা পড়ার পর কে কে বুঝতে পারবা যে ভাই কোন একটা অংশকে বা কোন একটা স্পেসিফিক লিখাকে কালারফুল করতে কোনটাকে ইউজ করতে হবে? স্পেন ট্যাগ, এবং স্পেন ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট কি? স্টাইল। তাহলে দেখো কালারফুল করার জন্য ট্যাগ হচ্ছে স্পেন, আর অ্যাট্রিবিউট কি? স্টাইল। স্টাইল কালার কি? কোলন দিয়ে রেড, রেড দিলে রেড আসবে, ব্লু দিলে ব্লু হবে, গ্রিন দিলে গ্রিন হবে। কে কে বুঝছো? মানে আমি যে তোমার জন্য পুরো জিনিসটা রেডি করে আনছি, এটাকে বুঝতেছো? এখন সবকিছু আমার উপর দায়িত্ব দিয়ে দিও না। দেখো তুমি যদি সবকিছু দায়িত্ব আমার উপর দিয়ে দাও, তাহলে কিন্তু তুমি নিজে নিজে এগুলোর উপর প্রো হইতে পারবা না। নিজে নিজে বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমি দেখো তোমার জন্য আমার পক্ষ থেকে যেটা কাজ, যে এখন তুমি প্র্যাকটিস করবা, দেখো এই কালার কেমনে করতে হবে সেটার জন্য কোন ট্যাগ সুন্দর মতো নোট করে দিছি, যে তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা এবার বলো এই পরেরটা দেখো, এইটা বলো। এই যে চিত্র 2 এর কোড, এখানে দেখো কোনো কালার টালার কিছু নাই, তো কালারের জন্য কি করতে হবে তো বুঝে ফেলছো, স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগের মধ্যে স্টাইল, তারপরে কি ইকুয়াল টু দিয়ে ইনভার্টেড কমার মধ্যে কালার কোলন দিয়ে তুমি যেটা করতে চাও, কি যে রেড হইতে চাইলে রেড, গ্রিন হইতে চাইলে গ্রিন, ব্লু হইতে চাইলে ব্লু, যেটা দরকার। এবার বলো এইটা কি পারবা নাকি পারবা না? দেখো এটা পারা যাবে, একদম সিম্পল। দেখো এখানে কোড দেওয়া আছে। আচ্ছা আগেই তুমি চাইলে দেখে দেখে করতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, টেবিলের মধ্যে একটা জিনিস, এটা বইয়ের ভাষা, বইয়ের মধ্যে এটা লিখে, বাট পরীক্ষায় না লিখলেও চলবে। দেখো আমরা শুরুতে কি করছিলাম মনে আছে? টেবিল বর্ডার 1, সেল স্পেসিং 0, এই যে উইথ, এই উইথটা দিলেও হবে না দিলেও হবে। দেখো আমরা যখন পড়ছিলাম
শুরুতে কিন্তু এই যে উইথ, এই উইথ আমরা কতটুকু হবে, এটা মানে হচ্ছে স্ক্রিনের টোটাল স্ক্রিনের মধ্যে, খেয়াল করে দেখো। আচ্ছা তোমার খাতার মধ্যে কি স্ক্রিন আছে? এই উইথটা দিয়ে বুঝায় টোটাল স্ক্রিনের মধ্যে কতটুকু অংশ জুড়ে তোমার টেবিলটা শো করবা। এই মাঝে মধ্যে মনে হয় না টেবিলটা অনেক ছোট হয়ে যায়, একটু বড় করে দেখাই। এখন তোমার খেয়াল করে দেখো, হ্যাঁ তুমি ডক টাইপ দিয়ে নিবা, ডক টাইপ এটা তো ধরো যে সবগুলোর জন্য যেটা ফরম্যাট এটা তুমি দিয়ে নিবা, এখানে দেয় নাই অসুবিধা নাই। এটা আমরা তো ধরো লেখার সময় শুধু বডির মধ্যে এই অংশটুকু লিখে দিই, বডির মধ্যে, বাকিটা তোমরা নিজেরা লিখে নিবা। ডক টাইপ ওইটা তোমরা নিজেরা লিখে নিবা, জাস্ট এখানে এইচটিএমএল মধ্যে লেখা আছে, ওটা তো ক্লাসে পড়াইছি, সব তো তোমার এখানে প্রত্যেকটা লিখে দিতে হবে না। আগে বলো ওয়েট, দেখো তুমি যখন খাতার মধ্যে লিখবা, খাতার মধ্যে এটা আউটপুট শো করা যাবে যে এটা ছোট হচ্ছে না বড় হচ্ছে, তো উইথ এটা কি দেওয়া দরকার আছে? তুমি যদি দেও তাহলে অসুবিধা নেই, না দিলেও সমস্যা নেই। দেখো একটু শোনো, একটু শোনো ছোট্ট বন্ধুরা, কিছু জিনিস বইয়ের মধ্যে ধরো এখানে উত্তরের মধ্যে দেওয়া আছে, এটা তোমাদের ম্যাক্সিমাম বইয়ের মধ্যে থাকে, এই জন্য দেওয়া, বাট এটা না দিলেও সমস্যা নেই। কারণ এই আউটপুটটা স্ক্রিনের মধ্যে কম জায়গা জুড়ে আছে নাকি বেশি জায়গা জুড়ে আছে এটা তো আর পরীক্ষায় আমার দেখানো লাগতেছে না। এবং এরকম কিছু কি বলা আছে প্রশ্ন, তো এরকম কিছু বলা নাই, প্রশ্ন দেখে এরকম কিছু বলা নাই, এরকম কিছু প্রশ্নের মধ্যেও বলা নাই যে কতটুকু জায়গা জুড়ে আছে, কিছু বলা নাই। তো তোমার এগুলো এক্সট্রা, তুমি যদি দেও অসুবিধা নাই, না দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নেই, তো এটা এক্সট্রা, কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, এরপরে খেয়াল করে দেখো, এই যে এখানে প্রত্যেকটা টেবিল রো এর মধ্যে টেবিল ডাটা এর মধ্যে লিখছে, লিখে একদম যখন যেটা দরকার। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, এইবার এখানে একটা চমৎকার জিনিস আছে, একটু তুমি এটা করতে করতে শিখবা, করতে করতে শিখবা, একটু খেয়াল করে দেখো। আমি যখন ক্লাসের মধ্যে করাইছিলাম মনে আছে, একদম শুরুতে অ্যালাইন সেন্টার দিয়ে দিয়েছিলাম। আমি ক্লাসে যে মতগুলো করাইছিলাম, আমি বারবার মুখ দিয়ে ম্যাথ আসে, ক্লাসে যে টেবিলগুলো করাইছিলাম সেখানে প্রতিটা ডাটা সেন্টারে দেখাইছিলাম, মনে আছে অ্যালাইন? হ্যাঁ, অ্যালাইন যে সেন্টারে দিয়েছিলাম, কার মনে আছে? এখন তুমি বলো তো এখানে কি সবগুলো অ্যালাইন সেন্টারে আছে? দেখো এবার মজার জিনিসটা দেখো, এগুলা কিন্তু দেখো, এগুলা যদি নিজে নিজে প্র্যাকটিস না করো পরীক্ষা হলে কিন্তু ভুল করবা। দেখো এই যে রোজ, এটার সেন্টার আছে লেফট, মানে দেখো অ্যালাইনমেন্ট আছে লেফট, দেখো লেফটে, লিলি আছে সেন্টারে, নেম এটা আছে লেফট, ফ্লাওয়ার এটাও লেফট, রিভার এটাও লেফট, পদ্মা এটাও লেফট, মেঘনা লেফট, আর যমুনা হচ্ছে রাইট। একটু ভালো মতো বোঝো, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। দেখো আমি কিন্তু একদম সৃজনশীল গুলো এমন ভাবে বাছাই করছি যেটার মধ্যে একদম জগা খিচুড়ি সবই আছে। মানে এখন তুমি কি বুঝতেছো যে এটা প্র্যাকটিস করা মানে আসলে 4টা 5টা সৃজনশীল প্র্যাকটিস করে ফেলা, যেটার মধ্যে লেফট অ্যালাইনমেন্ট আছে, দেখো সেন্টার অ্যালাইনমেন্ট আছে, এটা সেন্টার আছে, এটা রাইট আছে। তো এখন কি পুরাটা একসাথে সেন্টার অ্যালাইনমেন্ট দিলে হবে বলো তো? তুমি ক্লাসের মধ্যে যখন দেখাইছিলাম যে সব একসাথে সেন্টার দিয়ে দিয়েছিলাম, এখন তো সব একসাথে সেন্টার দিলে হবে না, প্রত্যেকটা টেবিল রো এর মধ্যে যেটার জন্য যেটা দরকার সেটা দিতে হবে, যেটার জন্য যেটা দরকার। এখন তোমাদের কি মনে আছে যে কোনো কিছু উল্লেখ না করে দিলে অটোমেটিক সেটা লেফট হয়ে থাকে? আচ্ছা কার কার মনে আছে যে লেফটের জন্য আলাদা করে কিছু লিখতে হয় না? এই মনে আছে লেফটের জন্য আলাদা করে কিছু লিখতে হয় না, অটোমেটিক এসে দেখো এইগুলোর জন্য আলাদা করে কিছু লিখতে হবে না। দেখো তুমি যদি লিখে দাও, শোনো তুমি লিখে দিলে কোনো অসুবিধা নাই, দেখো যেগুলো লাল দিচ্ছি এগুলোর জন্য আলাদা করে কিছু লিখতে হবে না, অটোমেটিক লাল হয়ে থাকবে, মানে লেফটে থাকবে। শুধুমাত্র এই যে হলুদ গুলা, শুধুমাত্র হলুদ অথবা সবুজ ধরা হয়েছে, সবুজ গুলার জন্য এটা হবে সেন্টার অ্যালাইনমেন্ট, এটা হবে রাইট অ্যালাইনমেন্ট, কথা বুঝছো? এটা হবে সেন্টার অ্যালাইনমেন্ট, সেন্টার, এটা হবে রাইট। আর লেফট গুলা কিছু লিখতে হবে না, তুমি যদি লিখো লেফট লিখলেও লেফটে থাকবে, না লিখলেও লেফটে থাকবে। এইবার তুমি একটু ট্রাই করবা, আগে না পারলে ব্যাখ্যা দেখে বুঝতে পারবা, অবশ্যই বুঝতে পারবা। দেখো দেখো একটু খেয়াল করে দেখো, যেগুলা লেফটে ছিল, দেখো এই যে লেফট, দেখো লেফট গুলার মধ্যে কি কিছু লেখা হয়েছে? ভাই রোজ পেন এগুলো তোমরা জানো, রোজ পেন এগুলা কি তোমরা জানো? আগে বলো, এই যে ফ্লাওয়ার লেফটে আছে, লেফটের জন্য কি আমি কিছু লিখছি অ্যালাইনমেন্ট? লেফটের জন্য কিন্তু কিছু লিখি নাই, কারণ অটোমেটিক সে লেফটে থাকবে। যেইটা লিখছি সেটা কোথায় আছে? এই সেন্টারে যেটা আছে। সেন্টারে কে ছিল? সেন্টারে কে ছিল? এই সেন্টারে কে ছিল? সেন্টারে কে ছিল? নাম কি? সেন্টারে ছিল লিলি, সেন্টারে ছিল লিলি। এই দেখো এই যে লিলি, দেখো লিলি সেন্টার, এই দেখো লিলি কই, এই যে লিলি, দেখো এলাইন কি? এই যে সেন্টার। এখন এখানে একটা আরেকটা এক্সট্রা এলাইন ইউজ করা হয়েছে, সেটা কি জানো? এই দেখো সেন্টারটা হচ্ছে ভি অ্যালাইন, এই জিনিসটা নতুন আসবে, এই জিনিসটা উপরে ব্যাখ্যা দেওয়া আছে, একটা জিনিস খেয়াল করে দেখো, এটা পরীক্ষায় ভি অ্যালাইনটা আলাদা করে না লিখলে তুমি ফুল নাম্বার পাবা। ধরো এই ভি অ্যালাইনটা তুমি লিখলা না, শুধু অ্যালাইন লিখলা, তাও হবে, তাও হবে। কিন্তু এই ভি অ্যালাইনটা দিলে তুমি যদি এইটা আলাদা করে ভি অ্যালাইন নাও লিখো তাও অসুবিধা নেই, অসুবিধা নেই। তুমি করে দেখবা, ধরো তুমি রোজ পেন 2,
অ্যালাইন সেন্টার দিলা ফুল নাম্বার পাবা। কিন্তু ভি অ্যালাইন মানে কি জানো? একটু একটু জেনে রাখো, এগুলা এক্সট্রা জিনিস। তুমি যদি পরীক্ষায় শুধু অ্যালাইন সেন্টার দাও তাও তুমি নাম্বার পেয়ে যাবা। কিন্তু ভি অ্যালাইন মানে হচ্ছে, অ্যালাইনমেন্ট আসলে দুইটা জিনিস হয়। দেখো অ্যালাইনমেন্ট হয় দুইটা টাইপের। ওয়েট, ধরো একটু শোনো, ধরো এটা একটা বক্স, এটার মধ্যে অ্যালাইনমেন্ট ধরো শুধু শুধু অ্যালাইন সেন্টার দিলেই নরমাল লিখাল করে দেখো এখানে চলে আসে যে মাঝখানে, ঠিক মাঝখানে। এখন সেন্টার অ্যালাইন বলতে দুইটা জিনিস হয়, একটু শোনো। ভি অ্যালাইন মানে কি? অ্যালাইন মানে দুইটা, একটা হচ্ছে হরিজন্টালি অ্যালাইন আর একটা হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন। দেখো একটু ওয়েট, ধরো আমি এটাকে এখানে দিলাম, এটাও কিন্তু অ্যালাইনমেন্ট সেন্টার হইছে, অ্যালাইনমেন্ট সেন্টার হইছে না? ঠিক সেন্টার হইছে না? তুমি যদি হরিজন্টালি চিন্তা করো ঠিক মাঝখানে আছে, কিন্তু ভার্টিক্যালি চিন্তা করলে কিন্তু মাঝখানে নাই। বুঝছো কথা? শোনো, পরীক্ষার হলে আমরা শুধু অ্যালাইন সেন্টার লিখলে হয়ে যাবে, তুমি নাম্বার পাই যাবে। আমি আবার বলতেছি, ভি অ্যালাইন মানে ভার্টিক্যালি অ্যালাইন। তুমি যদি ঠিক মাঝখানে আনতে চাও তাহলে এই শুধু সারির মাঝখানে হইলে হবে না, কলাম বড় বড় মাঝখানে হইতে হবে। কে কে বুঝছো? কে কে বুঝছো? তার মানে এইটা, এই যে হরিজন্টালিও মাঝখানে আছে, ভার্টিক্যালিও মাঝখানে আছে। তো হরিজন্টালি এটাকে বলে শুধু অ্যালাইন, আর ভার্টিক্যাল এটাকে বলে ভি অ্যালাইন। ভি মানে ভার্টিক্যাল। তবে পরীক্ষায় শুধু অ্যালাইন দিলেই নাম্বার পাই যাবা। বুঝছো? পরীক্ষায় অত কিছু নিয়ে এগুলোতে ম্যাটার করে না, কারণ ভাই পরীক্ষায় তুমি এটা এলিমেন্টারি খালি শিখতেছো। কে কে বুঝছো যে ভাই শুধু অ্যালাইন মানে অনেক সময় এরকম হইতে পারে যে এখানে এখানে রেখে গেল। তো তুমি যদি ভি অ্যালাইন দেও একদম ঠিক মাঝখানে ভি অ্যালাইন। এবার একটু খেয়াল করে দেখো, এগুলো উপরে ব্যাখ্যা সহ লেখা আছে, দেখবা এই যে ভি অ্যালাইন, এটার ব্যাখ্যা আমি উপরে দিয়ে রাখছি, তুমি পুরোটা পড়বা অবশ্যই পাওয়া যাবে। এখন দেখো ভি অ্যালাইন, নরমাল অ্যালাইন, দেখো তুমি যদি নরমাল অ্যালাইন সেন্টার দেও সেন্টারে চলে যাবে। কিন্তু পরীক্ষায় ধরো ধরো পরীক্ষা একটা প্রশ্ন আসছে এইরকম, এই যে এইবার বলো তো অ্যালাইন একটা সেন্টারই হবে। অ্যালাইন মানে নরমালি অ্যালাইন বলতে আমরা বুঝি হরিজন্টাল অ্যালাইন, কিন্তু এবার বলো তো এখানে ভি অ্যালাইন এটা কি সেন্টারে নাকি টপে নাকি বটমে? বলো তো। এই এইচটিএমএল নিজেরা প্র্যাকটিস করবা সঞ্জয়, এগুলো সব পড়াইছি, তুমি নিজে নিজে কোড করে প্র্যাকটিস করবা এইচটিএমএল অনলাইন এডিটরে। বলো এইখানে ধরো তুমি একটা ডাটা এইখানে লিখতে চাও, ধরো এই যে একটা টেবিল, টেবিলের মধ্যে একটা টেবিল রো বা টেবিলের মধ্যে টিডির মধ্যে আমি বসে দিই, ধরো এখানে আমি লিখবো ওভি, এইখানে লিখবো। এবার এই ডাটাটা তুমি যদি শো করতে চাও, বলো এটার ভি অ্যালাইন কি দিতে হবে? ভি অ্যালাইন দিতে হবে বটম। কে কে বুঝছো? এই যে ভি অ্যালাইন আমি দেখাচ্ছি, একটু পরে একটা উদাহরণ দেখাচ্ছি। এই যে ভি অ্যালাইন, এই ভি অ্যালাইন দিতে হবে বটম, এই যে এখানে সেন্টারের জায়গায় দিতে হবে বটম। বুঝতে পারছো? আর এই অ্যালাইন, নরমাল অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, এটা মানে হচ্ছে হরিজন্টালি রোয়ের ঠিক মাঝখানে থাকবে, মানে ওই যে টেবিল ডাটা তুমি যেই সেলটার মধ্যে লিখতেছো সেটার মধ্যে ঠিক মাঝখানে থাকবে। তো এগুলা একটু করে প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখো যমুনা ছিল রাইট, এই যে দেখো রাইট, এই দেখো রাইট, তার মানে যেটার মধ্যে আমার সেন্টার দরকার সেটা আমার অ্যাট্রিবিউট উল্লেখ করে দিতে হবে, যেটার মধ্যে রাইট দরকার সেটা উল্লেখ করে দিতে হবে, লেফটের জন্য উল্লেখ করে দিতে হবে না। ওয়েট আমি দেখাচ্ছি, ভয় পাইও না। দেখো ভাই তুমি এগুলা এগুলা কিন্তু সব কিছু আমার উপর দায়িত্ব চাইরা দিলে হবে না, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। এবং এই কোডগুলা এমন সহজ তুমি নিজে নিজে লিখে বুঝে ফেলতে পারো, এটা ভাষা, এটা একটা তুমি নিজে নিজে পড়ে পড়ে বুঝে ফেলতে পারবা, এমন সুন্দর করে লেখা আছে এখানে। একটু দায়িত্ব নিতে হবে। এবার ধরো পরীক্ষায় যে দেখো এই যে আসছে একবার, যদিও এই যে শুধু অ্যালাইন অ্যালাইন শুধু দিয়ে দিলেও তোমাকে নাম্বার দিয়ে দিবে, কিন্তু ভালো কলেজে একদম খুব ভালো মতো না লিখলে ফুল মার্কস দিবে না, ফুল মার্কস দিবে না। একটা উদাহরণ দিই, ধরো এই যে পাইছি, ধরো এই যে একটা উদাহরণ, ধরো এই যে একটা টেবিল, দেখো ওয়েট একটু দেখো, এই যে টেবিল, এই টেবিলে বুক, দেখো এই যে টিডি, টিডি ট্যাগের মধ্যে দিব টেবিল ডাটা, এই বুকটা কোথায় আছে? তুমি যদি শুধু অ্যালাইন দাও, শুধু অ্যালাইন দিলে মাঝখানে আসবে, ধরো শুধু অ্যালাইন দিলে সেন্টার, সে কিন্তু অ্যালাইন সেন্টারেই আছে। তুমি যদি হরিজন্টালি চিন্তা করো সে কিন্তু মাঝখানে আছে, একদম ঠিক মাঝখানে। কিন্তু শুধু অ্যালাইন তুমি যদি সেন্টার দিয়ে রাখো সে কিন্তু যে এখানে থাকবে, এখানে, এখানে। এখন এখানে কেউ যদি ভি অ্যালাইন ইউজ না করে তাকে কি ফুল নাম্বার দেওয়া উচিত? বলো। ভি অ্যালাইন যদি ইউজ না করে এক নাম্বার কাটে দিবে না স্যার? বুঝতেছো? অ্যালাইন একটা হচ্ছে নরমাল অ্যালাইন, যেটা হরিজন্টালি চিন্তা করতে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওইটা দিয়ে কাজ হয়ে যায়। কিন্তু যখন তুমি দেখবে একদম ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি এই যে সেলটা আছে, এই সেলের মধ্যে বুক, এই ডাটাটা আছে একদম বটমে, তাহলে এটার অ্যান্সারটা দেখো, ওয়েট অ্যান্সারটা দেখো, এটা কত? দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 2 কই আছে? ঘতে। দৃশ্যকল্প 2 আছে ঘতে, ঘ এইদিকে, ঘ এইদিকে। এই যে দেখো, শোনো টাইটেল কিন্তু ইচ্ছা মতো, প্রশ্ন কোনো কিছু উল্লেখ করা নাই।
প্রশ্নে যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে এটা ইচ্ছা মতো দিও, কোনো অসুবিধা নেই। তারপরে টেবিল বর্ডার 1 সেল স্পেসিং 0, এই উইথ এটা কিন্তু না দিলেও চলবে। এই উইথ মানে হচ্ছে তোমার যখন তুমি আউটপুটটা দেখবা সেটা কতটুকু জায়গা জুড়ে তোমার স্ক্রিনের মধ্যে দেখাবে। ওই উইথ হাইট এটা না বললেও চলবে, এটা তো প্রশ্নে কিছু বলা নাই। প্রশ্নে কিছু বলা আছে, এটা কিন্তু তোমার ইচ্ছা, তুমি চাইলে দিতে পারো। দেখো ওয়েট দেখি তোর প্রশ্নে কিছু বলা আছে, প্রশ্নে কিন্তু উইথ হাইট কিছু বলা নাই, প্রশ্নে উইথ হাইট না কিছু বলা নাই। দেখো মোটামুটি এটা তোমার এই উইথ হাইট ব্যাপার না, বাট তুমি যদি তাও যে তুমি প্রস্থ এবং উচ্চতা উল্লেখ করে দিবে তাহলে তো ভালো, মানে দিয়ে দিলে ভালো। এখন বলো ধরো উল্লেখ করা নাই, যদি দিয়ে দাও তাহলে ভালো না কম লেখার চেয়ে বেশি লিখি? বলো তো, ধরো উইথ এবং হাইট বলা নাই প্রশ্নে, দিয়ে দেই, দিয়ে দিলেও তো হয়। মানে এটা অনুমান করে ধরো 20 30 30 40 20 30 30 40 মানে ধরো টোটাল 100%, তোমার কাছে ধরো 100% বেশিও দেওয়া যায়, সেক্ষেত্রে পুরো স্ক্রিনে ধরবে না। বাট নর্মালি ধরো তুমি যদি দিতে চাও একটা স্ক্রিনের মধ্যে তুমি যদি সুন্দর করে দেখতে চাও 40 50 60% খুব সুন্দর, বা 70 80 এটা ম্যাটার করে না, তুমি মোটামুটি দেখো 20 30 30 40 40 50 এরকম একটা দিলেও হবে, অসুবিধা নেই। এরপরে খেয়াল করে দেখো, এই যে দেখো এরপরে কি আছে, এই দেখো প্রথমে অ্যালাইন, অ্যালাইন বলতে সেন্টার। শোনো আগে পরে কিন্তু ব্যাপার না, তোমার যে ইচ্ছা হয় আগে আমি অ্যালাইন দিব নাকি আগে আমি ভি অ্যালাইন দিব, তোমার ইচ্ছা। দেখো শুরুতে টেবিল ডাটার মধ্যে কি অ্যাট্রিবিউট নেওয়া হয়েছে অ্যালাইন, ভ্যালু বলে দেওয়া হয়েছে সেন্টার, তারপরে ভি অ্যালাইন বটম। একটু বলো তো বুঝছো কিনা? দেখো এই যে দেখো আমি বলছিলাম না ব্যাখ্যা দেওয়া আছে, দেখো এই যে ভি অ্যালাইন অ্যাট্রিবিউট দিয়ে যে কোনো লেখাকে ভার্টিক্যালি অ্যালাইন করা হয়। কে কে বুঝতেছো? এরপর একজন বলছে ভাই বুকের পিকচারটা কিভাবে, এই পিকচার কেমনে আনতে হয়? পিকচার দিছে কই, দেখো পিকচার কেমনে আনতে হয় পড়াই নাই। এই দেখো এখানে কি দিছে আগে দেখি, পিকচারও আছে এবং এরপরে কি লিংকও অ্যাড করা আছে। দেখো দেখো পিকচারও আছে, পিকচার আছে বুক, তারপরে প্রশ্নে কি বলছে দাঁড়াও, প্রশ্নে তো মনে হয় প্রশ্নে কি বলছে, এই যে দেখো ওয়েট, বুক জেপিজি একটা ছবি, ছবি অ্যাড করব। এরপরে কি দৃশ্যকল্প 2 এর টেবিল HTML কোড লিখো, যেখানে বুকে ক্লিক করলে book.com এই ওয়েবসাইটে চালু হবে, কি হাইপার লিংক করে দিতে হবে। তার মানে এই বুঝতে তো প্রশ্ন, এখানে একটা বইয়ের ছবি থাকবে, ছবি অ্যাড করতে হবে, এই ছবিটা ক্লিক করলে কি হয়ে যাবে, হাইপার লিংক হয়ে চলে যাবে book.com একটা ওয়েবসাইটে। তো দেখো ভাই হাইপার লিংক করা, হাইপার লিংক রেফারেন্স, হাইপার লিংক রেফারেন্স এই ট্যাগ তো আমরা পড়ছি। দেখো এই যে হাইপার লিংক রেফারেন্স, খেয়াল করে দেখো এই যে হাইপার লিংক রেফারেন্স book.com, এই ওয়েবসাইটটা অ্যাড করে দিতে হবে হাইপার লিংক রেফারেন্সের মধ্যে। তারপরে নামটা দিলাম যে বুক, যে বুক থাকবে ওখানে তো বুক লেখাই আছে, বুকে ক্লিক করলে নিয়ে চলে যাবে। এবং অ্যালাইন দেখো, অ্যালাইন সেন্টার দেওয়া আছে, অ্যালাইন সেন্টার মানে পরেরটা আর কি, যে বুক যে জেপিজিটা ছবিটা, তো এখানে খেয়াল করতে হবে যে ছবিটা, এই ছবিটা কি আমরা কিভাবে অ্যাড করব, ইমেজ মনে আছে ইমেজ টেক, তো ইমেজ টেক এবং অল্টারনেটিভ মনে আছে অল্টার বলে দিতে হয়, ইমেজ যখন এড করব অল্টার বলে দিতে হয়, যে যদি ছবিটা লোড না নেয় তাহলে কি নামটা শো করবে। দেখো যে এখানেও শুধু করে বলে দেওয়া হয়েছে, অনেক সময় ওয়েবসাইট ব্রাউজিং এ ইমেজ লোড হয় না, যদি লোডিং না হয় তখন ওইখানে কি দেখা যাবে তা অল্টার অ্যাট্রিবিউট দিয়ে ঠিক করা হয়। এগুলো সব ক্লাসে পড়াই ফেলছি, সব এগুলো ক্লাসে পড়াই ফেলছি, এগুলো এখন একটু নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আমার পক্ষ থেকে যা কিছু পড়ানোর দরকার ছিল সবকিছু পড়াই ফেলছি। এখন তোমার যেটা করতে হবে, এখন তোমার এগুলা বেশি করে প্র্যাকটিস করতে হবে, বেশি করে প্র্যাকটিস করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। বলো এটাকে কে পারবা? দেখো এই যে এবার এটা দেখো, আরেকটা দেখাই দিই, আরেকটা সামনে চলে আসছে। মোটামুটি ক্লাস শেষ, ভাইয়া নিজেরা একটু প্র্যাকটিস করবা। সৃজনশীল আমার কাজ ছিল একটু সব দেখাই দেওয়া, সকল টাইপ কভার করা, আমি এই জন্য প্র্যাকটিস শিটটা বানাইতে একটু সময় লাগতেছিল, এই জন্য আমরা জাস্ট ক্লাসটা এক সপ্তাহ পিছাই আজকে নিচ্ছি, যে একদম সবকিছু গুছিয়ে দেই, তারপর তুমি নিজেরা প্র্যাকটিস করবা। দাদা উইকলি রুটিন কিভাবে পাবো? আমি রুটিনের জন্য লাইভ করতে পারি না, উইকলি আমাদের রুটিন তো মঙ্গল আর বৃহস্পতি বিকাল 3টা, আজকে বিকাল 3টায় ক্লাস, আর তোমাদের ইমন ভাইয়া বৃহস্পতিবার থেকে শুরু করবে প্রোগ্রামিং অধ্যায়, বিকাল 3টায় ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা এবার এটাকে কে পারবা? দেখো এই যে ছবি, এইবার দেখো এই ছবি, এই যে দেখো এবার একটা সুন্দর জিনিস, পুরো একটা টেবিল, এই টেবিলের মধ্যে প্রথমে এখানে দেখো একটা ছবি আছে, প্রথমে তো বাংলাদেশ পুরোটা ধরে ছবি আছে। এখন দেখো ছবির নাম হচ্ছে x.jpg 90/60, বলো তো এখানে 90 কি আর 60 কি, কোনটা উইথ কোনটা হাইট বলো তো, প্রথমটা উইথ নাকি প্রথমটা হাইট বলো। ছবির ক্ষেত্রে একক আমরা পিক্সেল ইউজ করি, ছবির ক্ষেত্রে একক হিসাবে আমরা কি করি, পিক্সেল ইউজ করি, মনে আছে পড়াইছিলাম কিন্তু। দেখো প্রথমটা হচ্ছে প্রস্থ বা উইথ, পরেরটা হাইট। তো দেখো তোমাকে বলছে উদ্দীপকে আলোকে ওয়েবসাইট কাঠামো ব্যাখ্যা করো, আচ্ছা কাঠামো এটা কি কোন কাঠামো, প্রশ্নে যা বলছে
পড়বা, রিডিং বললে বুঝতে পারবা যেখানে কোন কাঠামো বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা কই উত্তর কই এটার, ঘ নাম্বারটা কই, নাম্বার এই যে এখানে, এই যে দেখো দেখো এই যে বাংলাদেশ, বাংলাদেশে দেখো হেডিং এ আছে একটু বড়, বাকি বলেছে একটু বড় আছে, তো বড় করার জন্য আমরা কি হেডিং দেই, দেখো এই যে H2 হেডিং দেওয়া হয়েছে। তোমাদের মনে আছে সবচেয়ে বড় হেডিং কোনটা? H1। সবচেয়ে বড় হেডিং ছিল H1, মনে আছে? একটু বড় যদি কোনটা লেখা বড় থাকে সেটা কি H1, তারপরে H2। এটা তো অত বড় ছিল না, বাংলা লেখাটা কিন্তু অত বড় ছিল না যে আমরা H1 দিব। তুমি চাইলে H2 H3 H4 বা H1 দিলেও অসুবিধা নাই, বাট H1টা বেশি বড়। প্রশ্নটা দেখে একটু সামঞ্জস্য মনে হচ্ছে, অত বড় না দিয়া H2 3 4 ইউজ করি, যেটা আমাদের ধরো যে দেখে মনে হবে যে তুমি যেটা বেটার ফিল করতেছো। তারপরে এই যে কল স্পেন, রোজ পেন, এগুলো সবই জানো। তারপরে ছবি, এই দেখো এই যে উইথ 90, যেখানে ছবি ইউজ করবো দেখো এই যে এগুলা ছবি, ছবির জন্য দেখো উইথ 90, হাইট 60। এখানে কোনো একক দেয় নাই। আচ্ছা আমাদের একক হিসেবে কি লেখা দেওয়া উচিত ছিল বলো তো? দেখো এখানে কিন্তু কোনো একক বলে নাই, প্রশ্নেও বলে নাই, উত্তরে লেখেও নাই, বাট পিক্সেল পিএক্স লিখে দিলে বেটার হইতো, বাট না লিখলেও আসলে নাম্বার কাটবে না। আচ্ছা এরপরে শোনো, এই ম্যাথ গুলাতে মানে বারবার মুখ দিয়ে ম্যাথ আসে, কেন ম্যাথ না, অনেকেই ভুল করে। কি ভুল করে জানো? এই যে এই জিনিসগুলো খেয়াল করে না। আচ্ছা একটু দেখো তো, এখানে এম, এটা কি সেন্টার লাইন নাকি লেফট লাইন নাকি রাইট লাইন বলো? এম, দেখো এই যে এম, এই সেলের মধ্যে দেখো, এই সেলের মধ্যে এম লেফট লাইন, তো লেফট লাইন থাকলে কিছু লিখতে হয় না, অ্যাট্রিবিউট দরকার নাই। এস, এটা কিন্তু রাইট লাইন, দেখো এস কিন্তু রাইট লাইন। এইচ, এটাও কিন্তু রাইট লাইন, বুঝতেছো? কাজে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর এক্স ডিভিশন, এটা কিন্তু সেন্টার লাইন, দেখো এক্স ডিভিশন এটা কি সেন্টার লাইন, দেখো এটা বামেও না ডানেও না, ঠিক সেন্টারে আছে। তো এই জিনিসগুলো খেয়াল করে করে লিখতে হবে। তোমাদেরকে আমি টেবিল লেখা শিখাইছি, দেখো তোমাদেরকে আমি ক্লাসের মধ্যে টেবিল লেখা শিখাইছি, ছবি অ্যাড করা শিখাইছি, অ্যালাইন করাও শিখাইছি। যদি পুরাটা সেন্টার লাইন থাকে তুমি উপরে একদম সেন্টার লাইন লিখে ফেললেই হবে। বাট যেহেতু এটা একটা এক রকম, তো তুমি যখন এইটা টেবিল ডাটা, এই এম যখন টেবিল ডাটা ট্যাগের মধ্যে নিবা লেফট, তো লেফট তো লেখা লাগে না, আমি এইটা দিয়ে দেখাই। এস, এস যখন টেবিল ডাটা ট্যাগের মধ্যে নিবা তখন এটা রাইট লাইন হবে। এস, এস বলো তো এস কই? এই যে এস, দেখো এই দেখো এই যে নরমালি আমরা এই যে দেখো টেবিল ডাটা এস, টেবিল ডাটা টিডি ট্যাগের মধ্যে যখন নিব জাস্ট অ্যালাইনমেন্টটা রাইট বলে দিতে হবে, এই পারবা না? বুঝতেছো নাকি? তারপরে এই যে এই টেবিল রো শুরু হয়েছিল ক্লোজ হয়ে গেছে, এগুলো কিন্তু একটু নিজে প্র্যাকটিস করতে হবে। দাদা কলেজের কারণে আপনার ক্লাসটা করতে পারি না, অসুবিধা নাই, রেকর্ডেড করে নিও ভাইয়া, লাইভে করতে পারি তো ম্যান্ডেটরি না, বুঝতেছো? এই এগুলা পারবা তো? তারপরে দেখো যে এম, দেখো এম এর আগে কিন্তু খেয়াল করতে কোনো অ্যাট্রিবিউট নাই, তার মানে এটা লেফটে আছে, লেফটে থাকলে কোনো অ্যাট্রিবিউট আলাদা করে লাগে না। এই দেখো এম, এই যে দেখো এম লেফটে আছে, এই বুঝছো নাকি? আমি তোমাদেরকে 7টা ক্লাসে যা কিছু পড়াইছি সেগুলাই মিক্স করে করে পরীক্ষা আসবে, সেগুলাই মিক্স করে করে, যেমন এটাকে কে পারবা, যা যা পড়াইছি এগুলাই মিক্স করে করে পরীক্ষায় আসবে, দেখো মিক্স করে করে পরীক্ষায় আসবে। একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা ফাইন, আশা করি পারা যাবে। আর কি আছে, আর কিরকম আছে দেখতে দিই তো, নতুন নতুন কিছু পাই কিনা। এই প্রথমে মনে আছে এই যে ওয়েবসাইট কাঠামো, ওয়েবসাইট কাঠামো মনে আছে? পরীক্ষা কিন্তু প্রশ্ন আসতেছে, বলতো দৃশ্যকল্প 1 কোন কাঠামো, দৃশ্যকল্প 2 কোন কাঠামো? এগুলো তোমরা ভুলে গেছো, আমি শিওর ভুলে গেছো, এগুলো এখন রিভিশন দিয়ে মনে করতে হবে। দৃশ্যকল্প 3 দেখো ভাই, খুবই সিম্পল, অবশ্যই পারবা। সবগুলা লেফট অ্যালাইন, দেখো সবগুলা লেফট অ্যালাইন। আচ্ছা সবগুলো যদি লেফট অ্যালাইন হয় তাহলে কি আলাদা করে কিছু বলতে হবে বলো? দেখো ভাইয়া দৃশ্যকল্প গ নাম্বারে বলছে, এই দেখো সারিগুলাকে কলাম, এই বলো এটা ক্লাসের মধ্যে দেখাইছিলাম কিনা? ধরো একটা টেবিলকে সারিগুলাকে কলাম, সারিগুলাকে কলাম বানানোর পরে তোমাকে কোড করতে বলছে, এটা ক্লাসে পড়াইছিলাম, মনে আছে কার কার? সারিগুলাকে কলাম এক্সচেঞ্জ পড়াইছিলাম কিন্তু। এখানে দেখো সবগুলা লেফট লাইন আছে, লেফট লাইন সবগুলা লেফট, তো লেফট লাইন হলে আলাদা করে কিছু বলাই লাগে না, অটোমেটিক সব লেফট লাইন। আচ্ছা এরপরে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2, এই ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি অনেক সুবিধাজনক? দেখো দৃশ্যকল্প 1 কোনটা আর 2 কোনটা? দৃশ্যকল্প 1 কোনটা আর 2 কোনটা তোমরা বলো, প্রেডিক্ট করো। দৃশ্যকল্প 1 হইলো লিনিয়ার আর 2 হচ্ছে ট্রি। 1 হচ্ছে লিনিয়ার, 2 হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি। কথা বুঝছো? কে কে বুঝছো বলো?
আশা করি বুঝতে পেরেছো। তারপরে ব্যাখ্যা এগুলো একটু লিখে দিতে হবে, একটু লিখে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা ফাইন। তো এই হচ্ছে ঘটনা। আচ্ছা 15টা সিকিউ বলো, তাহলে আজকে অ্যানাউন্স করে দেই চতুর্থ অধ্যায়ের ব্যাগে এক্সাম কবে নিব বলো? ভাই পরীক্ষা এর বাইরে কিছু দিব না, কারণ পরীক্ষা এর বাইরে কিছু আসে না। 15টা এমসিকিউ বলো, এই যে 15টা সিকিউ একটু ভালো মতো, একটু ভালো মতো শোনো। এই বইটা কোথা থেকে কিনতে পারবো অলরেডি বলছি তো প্রাণতোষ, এই বইটা প্রি বাজারে আসবে নভেম্বরের 10 তারিখের পরে। আমাদের গ্রুপে আমরা পৌঁছে জানাই দেবো, আইসিডি গ্রুপে জানাই দেবো, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। তবে তোমরা যদি চাও আরো বেশি করে প্র্যাকটিস করতে, অবশ্যই করবা। দেখো এখন আমি বলো, আমি কি তোমাদেরকে বলছি যে এই 15টা করলেই এনাফ? অনেকে এসে কমেন্ট করবে ভাই আমি এই 15টা পড়ছি তাও তো আমি পরীক্ষা পারতেছি না। বলো তুমি এই 15টা পড়লেই যে পরীক্ষা পারবা গ্যারান্টি আছে নাকি? যে এই 15টা পড়ে আরো বেশি করে 30টা প্র্যাকটিস করবে সে পারবে? বলো। আমার কাজ ছিল তোমাকে জিনিসটা গুছায় দেওয়া, আমি কি করছি? সবগুলা টাইপ বাইছা বুইছা তোমাকে 15টা সৃজনশীলের মধ্যে গুছাই দিয়েছি যে এই 15টা পড়লে তোমার সব টাইপ কভার। এরপরে তুমি যদি বেশি করে প্র্যাকটিস না করো এর দায়িত্ব কি আমার না তোমার? বলো। আর HTML ভাষাটা হচ্ছে এমন একটা ভাষা যে তুমি নিজে নিজে সলিউশন দেখলেই বুঝে যাবে এখানে কি বলতেছে, মানে সলিউশন দেখলে তুমি সবই বুঝবা কি বলতেছে। তো তারপরে বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো এই 15টা আগে শেষ করবা, তারপর বিগত বছরে বোর্ডে আসা প্রশ্ন বা কলেজের প্রশ্ন যত বেশি পসিবল প্র্যাকটিস করবে। কারণ তোমরা এখন ভাই, তোমরা এখন মাত্র ফার্স্ট ইয়ারে 1 মাস গেছে। কম্প্যাক্ট সিরিজ বইটা কিন্তু আমরা 26 ব্যাচের জন্য বানাচ্ছি, কারণ 26 ব্যাচের এইচএসসি পরীক্ষার বাকি 6 মাস। তুমি বলো যার বাকি 6 মাস আর যার বাকি 18 মাস, দুজনের সাজেশন বা স্ট্র্যাটেজি কি সেম হওয়া উচিত? তোমরা দেখবা আমরা কিন্তু আমাদের গ্রুপগুলোতে ফাইনাল রিভিশন ব্যাচ লঞ্চ হয়েছে, দেখবা ওদেরকে আমরা বলতেছি যে এই 15টা ভালো মতো সলভ করো, এটাই এনাফ, আমাদের ক্লাসগুলো করো, এফআরবি ব্যাচের এনাফ। এখন আসলে কি দুনিয়া এনাফ বলতে কিছু আছে? তোমরা নিজেরা বলো তো, বলো পড়াশোনায় কি এনাফ বলতে কিছু আছে? জানা জিনিস পরীক্ষায় ভুল হয় না। তোমরা যে এসএসসি পরীক্ষা দিছো, কলেজ স্কুলে যে পরীক্ষা দিছো, এরকম হইতো না যে একটা ম্যাথ তুমি 2বার করছো বাসায় তাও পরীক্ষায় গিয়ে পারো নাই? বলো। দুনিয়াতে এনাফ বলতে কিছু নাই, যত বেশি তুমি প্র্যাকটিস করবা তত ভালো। কিন্তু কথা হচ্ছে 26 ব্যাচের জন্য এনাফ কেন বলতেছি? 26 ব্যাচের এইচএসসি পরীক্ষা বাকি আছে 6 মাস। এখন তুমি বলো এই 6 মাসের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, আইসিটি এতগুলো সাবজেক্ট, সে যদি শুধু আইসিটিতে একটা অধ্যায় 100টা সৃজনশীল সলভ করে, তাহলে সে কি বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়ার সময় পাবে? তুমি বলো। খালি একটা সাবজেক্টে মাস্টার হলে হবে নাকি এই 6 মাসে তার সবগুলা ইকুয়ালি পড়তে হবে? সবগুলো ইকুয়ালি পড়তে হবে। তো তার জন্য আগে এই 15টা মাস্ট, যে 15টা তুমি ভালো মতো সলভ করে ফেলো তাহলে সব টাইপ কভার। এরপরে তুমি যদি বেশি সময় পাও তাহলে বেশি করে প্র্যাকটিস করো, আরো যদি সময় না পাও তাহলে ওই টাইমটা ফিজিক্সে দাও, কেমিস্ট্রিতে দাও, ম্যাথে দাও, বায়োলজিতে দাও। কথা বুঝছো? কম্প্যাক্ট বই আর সাইকেলের বইয়ের মধ্যে পার্থক্য কি? এই সাইকেলের বই তোমার কাছে আছে, ম্যাথের বই বা ফিজিক্সের বই? সাইকেলের বই তো আইসিডি আমরা এখনো বানানো শুরু করি নাই, সাইকেলের বই পরের বছর বানাবো। একসাথে এত বইয়ের কাজ করা যায়? হ্যাঁ, জীবন আমাদেরও তো একটা জীবন, আমাদের কি বউ বাচ্চা পোলাপান নাই? খালি তোমারই জীবন? আইসিটি আমরা এখনো সাইকেলের বই বানানো শুরু করি নাই, সাইকেলের বইয়ে একাডেমিক টু অ্যাডমিশন সব কভার। এখানে কেউ এরকম আসো যে তোমাদের কাছে আমাদের ম্যাথের সাইকেলের বইটা আছে বা ফিজিক্সের বা কেমিস্ট্রির, ওখানে দেখছো যে বোর্ডের জন্য প্রয়োজনীয় সবকিছু আছে ওখানে, ইঞ্জিনিয়ারিং বলো, ভার্সিটি বলো, প্রয়োজনীয় সবকিছু আছে। তো সাইকেলের বইটা আমরা এমন করে বানাই যেটার মধ্যে একাডেমিক টু অ্যাডমিশন সবকিছু কমপ্লিট। আর এইটা হচ্ছে কম্প্যাক্ট সিরিজ বইটা আমরা এভাবে বানাই যেখানে এইচএসসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু কমপ্লিট, শুধু এইচএসসি। কারণ তোমার এখন পরীক্ষার সময় আছে 6 মাস, ধরো 26 ব্যাচের কথা বলছি, তোমার কি এখন অ্যাডমিশনের কথা চিন্তা করে দৌড়ানোর লাভ আছে? ভাই তুমি আগে আগে জীবন বাঁচাও, জীবন বাঁচানো ফরজ আগে, তাই না? আত্মরক্ষা কি ধর্ম, আত্মরক্ষাই ধর্ম, তাই না? আগে জীবন বাঁচাইতে হবে, এইচএসসির আগে ভালো মতো শেষ করে পরে অ্যাডমিশনের চিন্তা। এটা হচ্ছে 26 ব্যাচের জন্য কম্প্যাক্ট সিরিজের মোটো। আর সাইকেলের বই এবারে আইসিডিতে আমরা করতে পারি নাই, 28 ব্যাচ পাবে। তো 28 ব্যাচের সময় আশা করি আইসিডি বই আসবে হোপফুলি। এখন আমি মানে এখনো শুরুই হয় না, মানে এটা আসলে মানে কি বলে প্রমিস করাটাও টাফ, কারণ এখন কাজ চলতেছে আইসিটি আমাদের কম্প্যাক্ট সিরিজ বই, এটা নভেম্বরের 10 তারিখের মধ্যে শেষ হবে। এরপরে হোপফুলি আমরা সাইকেলের জন্য মানে একাডেমিক টু অ্যাডমিশন, যদিও আইসিটি আসলে অ্যাডমিশন নাই, এই আইসিটি তো অ্যাডমিশন লাগেই না। তো তোমরা কিন্তু চাইলে 26 বইটা কিনে ফেলতে পারো। একটু শোনো শোনো, এই শোনো, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আইসিটি লাগে না, মেডিকেল ভর্তি পরীক্ষা তো আইসিটি লাগে না, শুধুমাত্র কিছু ভার্সিটি যেমন জাহাঙ্গীরনগরে 3 নাম্বার, রাজশাহীতে 5 নাম্বার এরকম লাগে। তো আইসিটি আসলে একাডেমিক অ্যাডমিশন বলতে কিছু দরকার নাই, শুধু একাডেমিকটা ভালো মতো কমপ্লিট করলেই হবে। তো তোমরাও
26 ব্যাচের কম্প্যাক্ট সিরিজ বইটা যখন বেরোবে কিনে ফেলতে পারো, কিনে সবগুলো টাইপ ভালো মতো আগে প্র্যাকটিস করে ফেলবা এই বই থেকে। তারপরে তুমি যে বই তোমার কাছে আছে, মুজিব স্যারের বই বা মাহবুব স্যারের বই বা যে বই তুমি পড়ো কলেজ থেকে পড়াচ্ছি, ওই বই দেখবে আরো অসংখ্য সৃজনশীল প্র্যাকটিস প্রবলেম আছে, বেশি বেশি সলভ করবা, তাইলে তোমার দেখবা প্র্যাকটিস অনেক ভালো হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, মূল বই তো অবশ্যই লাগবে সঞ্জয়, একটা মূল বই অবশ্যই লাগবে। তোমার কলেজে যে বইটা বেশি প্রেফার করে ওই বইটা। হায়ার ম্যাথে মূল বই ম্যাটার করে না, সবগুলা এভারেজ সেমই। অসীম কুমার শাহ স্যারের বই পড়ো, খেতাবুদ্দিন স্যারের বই অথবা এস এম স্যারের বই, যেটাই পড়ো না কেন একটা বই তো লাগবেই। ঠিক আছে, ওকে দাদা, মেগা এক্সামের ডেট কিছুদিন আগে বলে দিলে ভালো। আচ্ছা, আমি চতুর্থ অধ্যায়ের ডেট বলে দিব, খুব শীঘ্রই বলে দিব। যেহেতু বৃত্ত মেগা এক্সাম দিয়েছি নভেম্বরের 14, যারা হায়ার ম্যাথে আসো নভেম্বরের 14 তারিখ হচ্ছে বৃত্ত অধ্যায়ের মেগা এক্সাম। তাইলে আইসিটি এটা পরের সপ্তাহে দিই, নভেম্বরের 21। এই তোমরা কি রাজি? নভেম্বরের 14 দিলাম না বৃত্ত? একটু চেক করে নিত, নভেম্বরের 14 দিছি খুব সম্ভবত, শুক্রবার নভেম্বরের 14, কি শুক্রবার না দেখি, শুক্রবার হলে নভেম্বরের 14 দিছি, গতকালকে বই দিছি মনে নেই, হ্যাঁ 14, ঠিক আছে। শোনো, বৃত্ত অধ্যায়ের মেগা এক্সাম দিয়েছি হায়ার ম্যাথে নভেম্বরের 14, তাহলে চতুর্থ অধ্যায় আইসিটি এটার মেগা এক্সাম দেই নভেম্বরের 21। সবাই রাজি? নভেম্বরের 21। শোনো, এই 15টা সৃজনশীল ভালো মতো পড়বা, এর বাইরে কিছু দিব না। কথা হচ্ছে তুমি এই 15টা ভালো মতো পড়লেই যে পরীক্ষায় পারবা তার তো গ্যারান্টি নাই, সেজন্য বেশি করে প্র্যাকটিস করতে হবে। এই 15টা পড়লে, আমি আবার বলে দিচ্ছি, এই 15টা যদি ভালো মতো পড়ো এর বাইরে পরীক্ষায় কিছু আসবে না, কিন্তু তুমি পরীক্ষায় পারবা কিনা তার জন্য বেশি প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। তো এই 15টা এমসিকিউ সৃজনশীল এবং 176টা এমসিকিউ মেগা এক্সাম লিখে রাখো। মেগা এক্সাম 21 নভেম্বর, চ্যাপ্টার 4 মেগা এক্সাম 21 নভেম্বর, মেগা এক্সাম নভেম্বর 21 বা 21 নভেম্বর, ফ্রাইডে 21 নভেম্বর ফ্রাইডে। আশা করি এই ডেটে পরীক্ষা হবে। আর যদি কোনো কারণে চেঞ্জ হয় তাহলে আমি জানাই দেবো, আর চেঞ্জ হইলেও আগাই দিব না, হ্যাঁ লাগলে ধরো ধরো এইটা প্রবেবল ডেট, তোমরা জেনে রাখো, এইটাকে টার্গেট করে পড়াশোনা শুরু করো। যদি কোনো কারণে ডেট চেঞ্জ হয়, যদি ডেট চেঞ্জ হয় প্রয়োজনে পিছাইতে পারে 2-3 দিন বা 1 সপ্তাহ, কিন্তু আগাবে না। ঠিক আছে, গ্রুপে জানাই দিব, হ্যাঁ গ্রুপে জানাই দিব। তো ঠিক আছে, ধরে রাখো এটা ডেট, যদি পিছায় আমি জানাই দিব গ্রুপে পোস্ট দিয়ে, বাট আগাবে না। ধরে রাখো এটাই 90% শিওর থাকো, যদি কোনো ঝামেলা না হয়। কি হলো? হ্যাঁ, যদি কোনো ঝামেলা না হয় তাইলে এই ডেটেই পরীক্ষা হবে। আর ঝামেলা হবে কি, ঝামেলা অর্থ কিছু নাই। ঠিক আছে, ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই দেখো, এই প্র্যাকটিস শিট গুলা কই পাবা? এই প্র্যাকটিস গুলা কই পাবা? ওয়েবসাইটে আজকে বিকালে সন্ধ্যার মধ্যে পাওয়া যাবা, প্র্যাকটিস শিট সেকশনে পাওয়া যাবা, ঠিক আছে? বা ক্লাসের নিচে, ক্লাসের নিচে পাওয়া যাবা, দেখবা ক্লাসের নিচে অথবা ওই প্র্যাকটিস শিট সেকশনে আজকে সন্ধ্যার মধ্যে আপলোড দিয়ে দিব, আজকে রাতে খুঁজলেই পাওয়া যাবে, ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবা। ঠিক আছে, টেনশন নাই। তুমি ওয়েবসাইটে চ্যাপ্টার 4 এ ঢুকবা, ওয়েবসাইটে ঢুকার পরে 6টা অধ্যায় আছে না, 1 2 3 4 5 6, অধ্যায় 4 এ ঢুকবা। ঢুকার পরে দেখবা ওখানে প্র্যাকটিস শিট সেকশন আছে অথবা সিকিউ এমসিকিউ, দেখবা লেখা আছে সিকিউ এমসিকিউ, ওখানে পাওয়া যাবা। ঠিক আছে, আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে, টাটা।